অমাবস্যার নিকষ কালো রাত। এই নিস্তব্ধতা ভেঙে খান খান করে বাগানের এক প্রান্ত থেকে মটমট করে গাছের ডাল ভাঙার শব্দ ভেসে এলো। যাদের আবছা আলোয় দেখা গেল এক লম্বা, শীর্ণ এবং ফ্যাকাশে ছায়া মূর্তি। চোখ দুটো যেন দুটো জ্বলন্ত অঙ্গার। এই হলো মাছ খেকো খ্যাপাটে শাকচুন্নি। বুঝাই, আগের বাগানটার মানুষগুলো বড্ড চালাক হয়ে গিয়েছিল। কথায় কথায় মন্ত্র পড়া শুরু করেছিল। উফ, একটু শান্তিতে যে মাছ ভাজা খাবো তারও জো নেই। এখানকার গুলো আবার কেমন কে জানে। অবশেষে বাগানের সবচেয়ে উঁচু আর পুরনো গাছটার নিচে এসে সে দাঁড়ালো। তার লম্বা নখওয়ালা আঙুলগুলো দিয়ে গাছের গাঁটা ছুতেই যেন একটা শীতল স্রোত বয়ে গেল। তার বিকট মুখে ফুটে উঠল এক শয়তানি হাসি। বাহ, এই তো চাই, একেবারে খাস মহল। কি ঠান্ডা, কি আরাম। আজ থেকে এই বাগান, এই গাছ সব আমার। আমার হুকুম ছাড়া এখানকার একটা শুকনো পাতাও মাটিতে পড়বে না। আর যে আমার হুকুম অমান্য করবে তার ঘাড় মটকে রক্ত খাবো। এক লম্বা লাফ দিয়ে সে তরতর করে অদৃশ্য হয়ে গেল গাছের মগডালে। শুধু তার খ্যাপাটে হাসির শব্দটা রাতের বাতাসে ভাসতে থাকলো। তারক, এ কেমন পচা মাছের গন্ধ রে বাবা, গা গুলিয়ে উঠছে। তাই তো, আর হাওয়াটাও কেমন যেন ভারী। দেখছো, একটা পাখিও ডাকছে না। এসেছে আমার বাগানের নতুন দুটো চাকর। দেখি আজ কেমন করে তোদের গতর খাটানো যায়। আমার বিনা হুকুমে আমার বাগানে ঢুকেছিস, শাস্তি তো পেতেই হবে। সর্বনাশ, কালকে তাজা সুপারি এক রাতের মধ্যে পচে কালো হয়ে গেল কি করে? এ তো কোনো পোকার কাজ নয়। দশরথ ব্যাপারটা বিশেষ পাত্তা না দিয়ে অন্য একটা গাছ থেকে সুপারি পাড়তে যেই না কাস্তে উঁচিয়েছে অমনি তার হাতটা অবশ হয়ে গেল। কাস্তেটা ঠং করে মাটিতে পড়ে গেল। আরে, হাতটা এমন অবশ হয়ে গেল কেন? সে আবার কাস্তে তুললো, কিন্তু আবার একই ঘটনা ঘটলো। এই যা, তিনবারের বার সে ভয় পেয়ে পিছিয়ে এলো। না, আজ আমার দ্বারা আর হবে না। শরীরটা কেমন করছে। বাবা, তুমি কি কোনো হাসির শব্দ শুনলে? মনে হলো যেন কেউ খিলখিল করে হেসে উঠলো। কই না তো, বাজে কথা বলিস না তো। চল কাজ কর। দুপুরে কাজ করতে করতে তারকের খুব জল তেষ্টা পেল। বাবা, কি তেষ্টা পেয়েছে? জলের কলসিটা কই গেল? এখানেই তো রাখা ছিল। দেখ, ওইখানেই কোথাও, হয়তো আড়ালে পড়ে গেছে। না তো, কোথাও তো নেই। ঠিক সেই মুহূর্তে ওপর থেকে একটা ফিসফিসানি আওয়াজ ভেসে এলো, যা শুধু তারকই শুনতে পেল। তেষ্টা পেয়েছে ছোকরা? খুব পেয়েছে। যা, দুবার জল খাগে। ওই পাক মেশানো জলটাই তোদের মতো ছোট লোকদের জন্য ঠিক। আমার বাগানের শুদ্ধ জল তোদের জন্য নয়। কে কে কথা বলে? এই তারক, কি হলো রে? কার সঙ্গে কথা বলছিস? বাবা, চলো বাড়ি ফিরে যাই। আমার কেমন একদম ভালো লাগছে না। এই বাগানে নিশ্চয়ই কোনো গোলমাল আছে। সেই রাতে শাকচুন্নিটা গাছ থেকে নামলো। তার চোখে মুখে দুষ্টুমিতে ভরা। সে দশরথ আর তারকের পরম যত্নে রাখা কাস্তে, খুরপি, দা, দড়ি সবকিছু এক জায়গায় জড়ো করলো। ওরে আমার নবী মানুষ রে, আমার গাছের দিকে এলো তাই না? এই কাস্তে দিয়ে আমার গাছে সুপারি পারবি? দাঁড়া, তোদের সাথের যন্ত্র আমি এমন জায়গায় পাঠাচ্ছি যে খোঁজার জন্য পরের জন্মে আবার আসতে হবে। যা। এই বলে সে খ্যাক খ্যাক করে হাসতে হাসতে সব যন্ত্রপাতি এক এক করে পাশের ডোবাটার মধ্যে ফেলতে লাগলো। ডোবার মধ্যে ধপাস ধপাস করে পড়ার শব্দটা রাতের নিস্তব্ধতাকে ভেঙে দিল। এ কি রে তারক, সব যন্ত্রপাতি হাওয়া, কাস্তে, দা, খুরপি কিচ্ছু নেই। নিশ্চয়ই কাল রাতে চোর এসে চুরি করে নিয়ে গেছে, কিন্তু সব একসাথে। চলো তো পাশের ওই ডোবাটা একবার খুঁজে দেখি। সারাদিন ধরে তারা ডোবার মধ্যে খোঁজাখুঁজি করে মাত্র একটা মরচে পড়া খুরপি খুঁজে পেল। যা, সারা দিনটাই বরবাদ হলো। দশরথ যেই না গাছে ওঠা দড়িটা হাতে নিয়েছে সে চমকে উঠল। সর্বনাশ, এ কি করেছে? দড়িটাতে যে 100টা গিঁট দিয়ে রেখেছে। এ গিট তো খোলা যাবে না বাবা, বড্ড শক্ত। আর কি বিশ্রী পচা মাছের গন্ধ বেরোচ্ছে এই দড়িটার থেকে। শাকচুন্নিটা মগডালে বসে পা দোলাতে দোলাতে এই দৃশ্য দেখছিল আর হাসিতে তার শরীর বেঁকে যাচ্ছিল। খোল, এবার গিট খোল। গিট খুলতে খুলতে সকাল হয়ে যাবে, তবুও একটা গিটও খুলতে পারবি না। আমাকে রাগানোর ফল এখনো তো কিছুই দেখিসনি। তারক, আমি নিশ্চিত এ কোনো সাধারণ চোরের কাজ নয়। কোনো অপদেবতা আস্থানা গেড়েছে ওই উঁচু গাছটায়। তাহলে উপায় কি বাবা? এভাবে চলতে থাকলে তো আমরা তো না খেয়ে মরবো। উপায় আছে, প্রেতার দ্বারা শুদ্ধ জিনিস সহ্য করতে পারে না। কাল সকালে আমরা গাছটার চারপাশে তুলসী গাছ পুঁতে দেবো। দেখবি তুলসী গাছের গন্ধে অপদেবতা কাছেও ঘেঁষতে পারবে না। পরদিন বাবা ছেলে মিলে সেই উঁচু গাছটার চারিপাশে মাটি উঁচু করে অনেকগুলো তুলসী গাছ পুঁতে দিল। রাতের বেলা শাকচুন্নিটা গাছ থেকে নেমে এলো। তার চোখ দুটো রাগে টকটকে লাল। হ্যাঁ, ওরে বুড়ো, এই কটা শুকনো পাতা দিয়ে আমাকে ভয় দেখাবি? আমার বাড়ির উঠোনে এসব নোংরামি? আমি মাছ খেকো শাকচুন্নি, তোদের এত সাহস? হ্যাঁ। এই বলে সে এক এক করে সব তুলসী গাছ শিকড় শুদ্ধ উপরে ফেললো। পাতাগুলো দাঁত দিয়ে চিবিয়ে থুতু করে ফেলে দিল। কি হলো রে বুড়ো? ওই তো তুলসী সব আমার পায়ের তলায়। শুধু তাই নয়, সে দশরথের গলার স্বর হুবহু নকল করে বিকট সুরে ভজন গাইতে লাগলো। হরে কৃষ্ণ হরে রাম, এই বাগানে আমার ধাম, তোদের এবার শেষ কাম। হরে কৃষ্ণ হরে রাম।
বাবার বুদ্ধিতে তো কাজ হলো না। আজ আমি নিজের চোখে দেখবো কে এত কাণ্ড করছে। যত বড় শয়তানি হোক, একবার তাকে দেখতে পেতেই হবে। মাঝরাতে সে যা দেখলো তাতে তার গায়ের রক্ত হিম হয়ে গেল। শাকচুনিটা গাছ থেকে নেমে এসে উনুন ধরিয়েছে। তার সামনে ভাঙা হাঁড়িতে চাপানো ডোবার পাঁক আর পোকামাকড়, কিন্তু সেই জঘন্য জিনিস থেকে ভাজা ইলিশ মাছের এক অপূর্ব গন্ধ বেরোচ্ছে যে তারকের জিভে জল এসে গেল। নে রে নে খা, এমন সর্ষে ইলিশ পাবি কোথাও? এই হতচ্ছাড়া মানুষ দুটো শুধু সুপারিয়েছে, রান্নার র বোঝে না। ওদের কপালে কি আর আমার হাতের রান্না আছে? হঠাৎ সে রান্না থামিয়ে ঝোপের দিকে তার জ্বলন্ত চোখ দুটো তাক করলো। তারক বুঝে গেল সে ধরা পড়ে গেছে। কি রে ছোকরা, লুকিয়ে লুকিয়ে আমার রান্না দেখছিস? গন্ধটা খুব ভালো, তাই না? তোর জন্যও এক বাটি তুলে রেখেছি, কাল সকালে এসে খেয়ে যাস। নাইলে কিন্তু আমি তোর ঘরে গিয়ে দিয়ে আসবো, মনে থাকবে তো? এই সরাসরি হুমকিতে তারক আর এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে। সে পড়ি কি মরি করে বাড়ির দিকে দৌড় দিল। পেছনে শাকচুনির অট্টহাসি প্রতিধ্বনিত হতে থাকলো। ওঝামশাই আমাদের বাঁচান। সব কথা তো আপনাকে খুলেই বললাম। কাল রাতে তো ওটা আমার ছেলেকে মেরেই ফেলতো। ওটা একটা সাংঘাতিক চিজ। ক্যাপাটে শাকচুন্নি, দিমাগ অনেক। একে সাধারণ ভূতের মন্ত্রে কাবু করা যাবে না। আচ্ছা, দ্বিতীয় একটা বুদ্ধি দিচ্ছি। ভূতেরা শুদ্ধ জিনিস আর তীব্র গন্ধ সহ্য করতে পারে না। তোরা আজ সন্ধ্যায় সারা বাগানে প্রচুর পরিমাণে ধুনো জ্বালবি আর কর্পূর ছড়াবি। গন্ধে সে টিকতে না পেরে নিজেই পালাবে। বমতা! সন্ধ্যা নামতেই বাবা ছেলে মিলে বাগানের কোনায় কোনায় ধুনোর আগুন দিল। কিছুক্ষণের মধ্যেই কর্পূরের তীব্র গন্ধ আর ধুনোর ধোঁয়ায় বাগানটা ঢেকে গেল। ওপর থেকে শাকচুন্নির কাশির আওয়াজ ভেসে এলো। এই এই কি বিশ্রী গন্ধ রে বাবা, আমার মাথা ধরে গেল। এই বমি পাচ্ছে আমার। এই তোদের এত বড় আসপর্দা, আমার বাড়িতে ধোঁয়া দিয়েছিস? দাঁড়া দাঁড়া, তোদের ধোঁয়ার আমি ব্যবস্থা করছি। নে নে, এবার তোদের জিনিস তোদের কাছেই ফেরত দিচ্ছি। হঠাৎ বাগানের মধ্যে একটা ছোটখাটো ঘূর্ণিঝড় উঠলো। সেই ঝড় সমস্ত জ্বলন্ত ধুনুচি আর মাটির সরাগুলোকে শূন্যে তুলে নিয়ে সোজা ছুঁড়ে মারলো বাগানের শেষে থাকা তাদের ঘরের চালার দিকে। হ্যাঁ, সর্বনাশ বাবা, ওই দেখো ধুনুচিগুলো উড়ছে আর আমাদের ঘরের দিকেই আসছে। হ্যাঁ, সর্বনাশ, চালে আগুন লেগে যাবে। দৌড় দে, দৌড় দে। বাবা ছেলে নিজেদের ঘর বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি শুরু করলো। শাকচুনিটা ওপর থেকে এই দৃশ্য দেখে অট্টহাসিতে ফেটে পড়লো। কি কেমন লাগে? আর কোনো উপায় নেই ওঝামশাই, আমার ঘরটাও কাল পুড়ে যেত। দুবার হারলাম আমরা। বুঝেছি, একে ভয় দেখিয়ে লাভ নেই, ওকে অপমান করতে হবে। বমকার! ওর সবচেয়ে বড় দুর্বলতা হলো ওর মাছের লোভ আর প্রচন্ড দেমাগ। আমরা সেই দুর্বলতাতেই শেষ খাওয়া দেবো। বমকালি! শোন, আমি যা বলছি তাই কর। ও বাগানের মালকিন, আমরা হার মেনেছি আর আপনার জন্য ভোগ এনেছি। দেখুন, দয়া করে গ্রহণ করুন একবার। কি এনেছিস রে? এতদিনে তাহলে আমার ক্ষমতা বুঝতে পারলি? ঠিক আছে, রেখে যা, দেখছি তোদের ঘরে কেমন বুদ্ধি হয়েছে। দুবার জেদার অহংকারে শাকচুন্নিটার মনে কোনো সন্দেহই জাগলো না। সেই গাছ থেকে নেমে এসে কলাপাতায় মোড়ানো রুই মাছের মতো দেখতে বস্তুটা তুলে নিল। বাহ, শেষ পর্যন্ত আমার কদর বুঝলো। দেখতে তো বেশ লাগছে, আর গন্ধটাও তো খাসা বেরোচ্ছে। এই বলেই সে আর দেরি না করে মাছের বড় একটা টুকরো মুখে পুরে দিল। আর তারপরই সেই প্রলয়ঙ্কর কাণ্ড ঘটলো। নিম আর করলার মারাত্মক তেতো সাথে তার চোখ মুখ বিকৃত হয়ে গেল। সে পাগলের মতো মাটিতে গড়াগড়ি খেতে খেতে চিৎকার করতে লাগলো। ওরে বাবা, কি খাওয়ালি রে? ওরে বাবা, মরে গেলাম গো, মরে গেলাম। ওরে বেঈমান ছোটলো, আমার সাথে তোরা এইরকম চলনা করলি? মাছের নামে আমাকে নিম পাতা খাওয়ালি? তোরা আমাকে অপমান করলি। আমি এই শাকচুন্নিকে, যার নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, তাকে কিনা তেতো পাতা খাওয়ালি? আমি এই অপমানের জায়গায় এক দণ্ডও থাকবো না, আমি চলে গেলাম। তার সমস্ত অহংকার, সমস্ত দিমাগ যেন এক মুহূর্তে ধুলোয় মিশে গেল। ভয় দেখিয়ে আগুন লাগিয়ে যাকে তাড়ানো যায়নি, সামান্য তেতোর স্বাদ তাকে চরম অপমান করলো। আমি যাচ্ছি, তবে তোদের এই তেতো নিম পাতা খাওয়ানোর কথা আমি কোনোদিনও ভুলবো না। সেই থেকে সুপুরি বাগানটা শান্ত। তারক আর দশরথ বুঝেছিল সবচেয়ে বড় শয়তানেরও সবচেয়ে তুচ্ছ কোনো দুর্বলতা থাকে, শুধু সেটা খুঁজে বার করার মতো বুদ্ধি আর সাহস